পৌষ পার্বণ লেখিকা ইরফা মাহানাজ পর্ব 17। পুষ্পছায়া বাড়িতে পূর্ণাদের দাওয়াত পড়েছে। ওরা সেখানে আজ দুপুরের খাবার খাবে। পূর্ণার বনচাপা ফ্রেন্ড তো হয়ই, সাথে দুঃসম্পর্কের আত্মীয় হয়। তাই সপরিবারে দাওয়াত দেওয়া হয়েছে পূর্ণাদের। রান্নাবান্না শেষ, এমনকি খাবার ডাইনিংয়েও দেওয়া হয়ে গেছে। এখন শুধু পালা খাবার খাওয়ার। সবাই এসে পড়েছে, তাদের নিজ নিজ বরাদ্দ আসনে বসেও পড়েছে। শুধু একজন বাদে, আর সে হলো কালো মেঘ। বাহিরে গিয়েছিল, এসেছে একটু আগে। দ্রুত ফ্রেশ হতে গিয়েছে যাতে সবার সাথে বসতে পারে। চারিদিকে শুধু চামচের টুংটাং আওয়াজ ছাড়া আর কোনো আওয়াজই নেই। কেউ কোনো কথাও বলছে না। এতটাই নীরব পরিবেশ, এই নীরব পরিবেশটাই সহ্য হচ্ছে না পূর্ণার। হবে কি করে? ওর যে ভীষণ চাপ পেয়েছে বায়ুত্যাগের। কিন্তু এরকম নিস্তব্ধ পরিবেশে ওর পাদের আওয়াজ বোমা বিস্ফোরণের মতো শোনাবে। সাথে লজ্জা তো আছেই। তাই তো নিজের সর্বোচ্চ চেষ্টা করছে চেপে যেতে। চেপে যেতে চাইলেও পারছে না। নাক মুখ লাল হয়ে গেছে। ওর চেহারার করুণ দশা দেখে বকুল জিজ্ঞেস করে, আরে পূর্ণামা, তোমার চেহারা কি হয়েছে? ভড়কে যায় পূর্ণা। মেকি হেসে জবাব দেয়, হে 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 হে, ওই মানে আন্টি, অ্যালার্জি প্রবলেম। পূর্ণার কথা শুনে গন্ধরাজ বিস্মিত গলায় জিজ্ঞেস করেন, অ্যালার্জি প্রবলেম? কিন্তু তুমি তো কিছু খাওনি, খাওয়ার আগে অ্যালার্জি? গন্ধরাজের কথায় পূর্ণার মস্তিষ্ক কমায় চলে গেছে। আসলেই তো, খাওয়ার আগে আবার অ্যালার্জি হয় কিভাবে? কিন্তু কিছু একটা তো বলতে হবে, তাই যা মাথায় আসে তাই বলে দেয়, ও না মানে ঘ্রাণে। হ্যাঁ হ্যাঁ, ঘ্রাণে। খাবারের ঘ্রাণ নাকে এসে লেগেছে, ব্যাস আমার অ্যালার্জি হয়ে গেছে। অ্যাঁ। সকলে একসাথে বলে ওঠে, আর পূর্ণাও আর নিজের পাত আটকে রাখতে পারে না, ঠুস করে বেরিয়ে যায়। তবে পূর্ণার ভাগ্য বোধহয় ওর সহায় ছিল। তাই তো যখনই ও বায়ুত্যাগ করলো, ঠিক তখনই ওর পাশের ফাঁকা চেয়ার টেনে বসলো কালো মেঘ। চেয়ারের আওয়াজের কারণে পূর্ণার পাদের আওয়াজ আর শুনতে পায়নি কেউ। শব্দের ঝামেলা মিটলেও গন্ধ, এখন এই গন্ধের করবে কি সে? সেটাই ভাবতে ভাবতে মাথা খারাপ হয়ে যাচ্ছে পূর্ণার। অবশেষে পূর্ণাকে আর বেশি ভাবতে হয় না, তার আগেই শুনতে পাই বকুলের গলা, এই ছেলে, তোকে কতবার করে বলেছিলাম না কালকে ইফতারের এত ভাজা পোড়া খাস না, তবুও খেলি। এখন দেখ পরিবেশটা কিভাবে দূষণ করে দিয়েছিস। বকুলের কথার সাথে তাল মিলিয়ে বঞ্চাপাও বলে, শুধু নিজের ভাগেরটা না, আমার ভাগেরটা থেকেও খেয়েছিল। এই ছেলে, ওঠো তুমি টেবিল থেকে, গন্ধে বসা যাচ্ছে না। গন্ধরাজের কথা শেষ হতে মুখ খুলে কালো মেঘ, আশ্চর্য, কিসের গন্ধ? আর আমি বসলামই মাত্র, আগে খাবার খেয়ে তো নেই, তাছাড়া কিসের গন্ধের কথা বলছো তোমরা? আমার নাকে তো কিছুই লাগছে না। লাগবে কিভাবে? নিজের পাদের গন্ধ কেউ নিজে পায় নাকি আবার? মায়ের কথা শুনে বিস্মিত হয় কালো মেঘ। অবাক সুরে বলে ওঠে, পাদ? মূলত কালো মেঘের ঠান্ডা লাগায় ওর নাক বন্ধ, তাই কোনো গন্ধই নাকে যাচ্ছে না। যেহেতু কালো মেঘ আসার সাথে সাথে গন্ধ সবার নাকে লাগে, তাই সবাই এটাই ভাবে পাদ কালো মেঘই দিয়েছে। তাছাড়া পূর্ণার পাশে কালো মেঘ বসার কারণে সবাই এরকমটা ভাবতে বাধ্য হয়। এদিকে পূর্ণা মনে মনে বলে, হে আল্লাহ, তোমাকে লাখ লাখ শুক্রিয়া, আজকের মতো বাঁচিয়ে দিলে। নিয়ত অনুযায়ী যাওয়ার সময় মসজিদে 5 টাকা দান করে যাব। পার্বণের শর্ত শুনে মানতে চায় না পোষ। ওভাবে এতগুলো চুমু জীবনেও সম্ভব না। আসলে ব্যাপারটা হালকাভাবে নিচ্ছে ও। তাও রিস্ক নিতে আগ্রহী না পোষ। এই বেটা পার্বণের কোনো ভরসা নেই। আপাতত কম করে অ্যামাউন্ট বলে ওকে বাজিয়ে দেখা যাক। যেই কথা সেই কাজ। শুকনো কাশি ঘেঁষে পোষ বলে, আমি জানি তোর কাছে টাকা নেই, তুই গরিব মানুষ। পোষের কথার মাঝে ফোড়ন কাটে পার্বণ, বলে, অর্থের দিক থেকে এই পার্বণ গরিব হতে পারে, কিন্তু সে তার বউ আদরে কখনোই গরিব নয়, বরঞ্চ সবার থেকে বড়লোক। পার্বণের পিঠে ধূপধাপ দুটো কিল বসিয়ে দেয় পৌষ। পিঠে হাত দিয়ে ডলে নাটকীয়ভাবে পার্বণ বলে ওঠে, ওরে মা রে, বাবা রে, ওরে আমার সানা রে, ওরে ভাই রে, ওরে খালা রে, থুরি, ওরে শাশুড়ি রে, ওরে শ্বশুর রে, গেলাম গেলাম গেলাম, আমার পিঠটা আজ শহীদ হয়ে গেল। উফ, চুপ কর তোর এই ড্রামা, ড্রামাবাজ একটা। আমার কথা শেষ করতে দে তো। ঠিক আছে বল। তোর উপর কৃপা করে আমি 100 টাকা সালামি দাবি করছি। সি, তুই এই আমার মহান ব্যক্তি, পার্বণের বউ হয়ে এত কম টাকা চাচ্ছিস। যাই হোক, কাছে আয়। পার্বণের কথা শুনে ভাস পড়ে পৌষের কপালে। জিজ্ঞেস করে, টাকার সাথে কাছে যাওয়ার কি সম্পর্ক? আগে আয় তো। ছোট ছোট চোখ করে পার্বণের দিকে তাকিয়েই এগিয়ে যায় পৌষ। পৌষ আসতে দেরি কাছে, কিন্তু পার্বণের ওকে চেপে ধরতে দেরি হয় না।
এই কি করছিস, ছাড় আমায়। হুস, আমি এখন আদর করব। পোষের চোয়াল চেপে ধরে ওর মুখটা নিজের কাছে নিয়ে আসে। টপাটপ ওর গালে, মুখে, থুতনিতে, কপালে, নাকের ডগায়, এমনকি চোখের পাতায়ও চুমু খায় পার্বণ। মোট কথা, পোষের চেহারায় এমন কোনো জায়গা বাদ নেই যেখানে ও চুমু খায় না। পোষের সারা মুখ ভিজে গেছে ওর চুমুর ঠেলায়। পার্বণ মোট 34টা চুমু খায় পোষের সারা মুখ জুড়ে। ঠোঁট বাঁধে। এবার মুখ ছেড়ে নিচের দিকে নেমে আসে পার্বণ। গলার কাছে মুখ গুজে ভারী শ্বাস ফেলতে ফেলতে বলে ওঠে, আজ শুধু চুমুই, কোনো ব্যথা দিব না তোকে, প্রমিস। পার্বণের উত্তপ্ত নিঃশ্বাসগুলো পৌষের গলায় আছড়ে পড়ছে। আর পৌষ কেঁপে উঠছে। ওর শ্বাস আটকে যাচ্ছে। ও পার্বণের গলা জড়িয়ে ধরে। পৌষের রেসপন্সে পার্বণের ঠোঁটে খেলে যায় এক টুকরো হাসি। শুকনো চুমু, ভিজে চুমু, বেশ কিছু সময় ঠোঁট চেপে চুমু খায় পার্বণ। মোট কথা, যতভাবে চুমু খেতেও জানে সবভাবে চুমু খাচ্ছে পার্বণ। পার্বণের প্রতিটি চুমু পোষকে পাগল করে দিচ্ছে। ও আরেকটু শক্ত করে স্বামী নামক পুরুষটিকে আঁকড়ে ধরে। পৌষের গলায় ঘাড়ে লাল হয়ে গেছে অতিরিক্ত চুমুর ফলে এটা। কথা অনুযায়ী 50টা চুমু খেয়ে থামে পার্বণ। ঠোঁটে চুমু না দেওয়ায় একটু অবাক হয় পৌষ, তবে মনে মনে খুশি হয়। চুমু দেওয়া শেষ না, এখন তাহলে সালামি দে। চুমু দেওয়া শেষ, কিন্তু চুমু নেওয়া তো শেষ হয়নি। ঠিক যেটা ভেবেছিল সেটাই হলো। কোন দুঃখে যে সাময়িক খুশি হয়েছিল পোষ, এখন কপাল চাপড়াচ্ছে। সালামি দাও। হেমন্তের কথা শুনে আকাশ থেকে পড়ল বোধহয় বনচাপা। অবাক হয়ে জিজ্ঞেস করলো, সালামি কেন দিব তোমাকে? বিকেল হাওয়ায় পার্কে এসেছিল বনচাপা এমনিতে মাইন্ড ফ্রেশ করতে, কিন্তু এখানেও পিছু নেই হেমন্ত নামের বান্দাটি। বনচাপা যেখানে যেখানে যায় হেমন্তও সেখানে সেখানে হাজির। মানে ওর পিছে আঠার মতো লেগেছিল। শেষে বিরক্ত হয়ে যখন হেমন্তকে জিজ্ঞেস করলো, সমস্যা কি, এভাবে চিপকে আসো কেন? অতপর জবাবে হেমন্ত উপরের কথাটি শুনিয়ে দেয় বনচাপাকে। তুমি না আমার বড়। কপাল কুঁচকে গেল বনচাপার, বলল, তো জানো না ছোটদেরকে বড়দের ঈদ সালামি দিতে হয়? এতদিন তো বড় বললে মানতে না, এখন এত বড় বড় করছো কেন? এতদিন তো বউ বউ করলে বড় বড় করতে, এখন তাই আজ সালামি চাই আমার। আশ্চর্য, এতদিন বড় যেহেতু মানোনি, তাই আজও মানা লাগবে না। তাহলে মেনে নিচ্ছ তুমি আমার হবু বউ? এ কথা আবার আমি কখন বললাম? একটু আগেই তো বললে তোমার বড় না মানতে, তাহলে তো বউই হলে। এখন বলো, আমার ডিলে রাজি? কিসের ডিল? হয় সালামি দিবে, না হয় আমার সাথে কমিটমেন্টে আসবে। পার্বণ চাইবে আরও সেটা আদায় করবে না, তাও আবার হয় নাকি? হয় না। অগত্যা পোষকে রাজি হতে হয় পার্বণকে লিপ কিস করার জন্য। তবে আজ একটু ভিন্ন হয়েছে কিসের ধরন। এতদিন পার্বণ পোষকে চেপে কিস করতো, আজকে পৌষের কাজ হলো সেটা। মানে পার্বণকে কিস করা। ও আমাদের দয়ালু পার্বণ, আবার অতি দয়াশীল। কেননা একটু আগে যখন পৌষ বলেছিল, এতগুলো চুমু আমি দিতে পারবো না, সমস্যা নেই। সত্যিই খুশি হয়ে যায় পৌষ, তবে ওর খুশি বেশিক্ষণ থাকতে পারে না। কারণ পার্বণ বলে, তুই শুধু একটা কিস করবি লিপসে। যেহেতু তোর ভাগে 50টা চুমু পড়েছে, তাই 50 মিনিট ধরে কিস করবি। তোর অসুবিধা হলে মাঝে শ্বাস নেওয়ার বিরতি দিব, নো টেনশন। কি আর করার, যেহেতু পার্বণ বলেছে কিস করতে, তখন যাই হয়ে যাক, কিসও নিয়েই ছাড়বে। ফোঁস করে একটা দম ফেলে কিস করার জন্য প্রস্তুত হয় পৌষ। ওর এমন তালবাহানা দেখে বিরক্ত গলায় পার্বণ বলে, আরে বাবা, তুই যুদ্ধ করতে যাচ্ছিস না, নিজের স্বামীকে চুমু খেতে যাচ্ছিস। সিম্পল একটা লিপ কিস। কচু সিম্পল। সি পোষ, তুই তো আমার নাক কাটাবি, এতদিন ধরে চুমু খাওয়াটাই শিখাতে পারলাম না। হাই, এই মুখ আমি কাকে দেখাবো? হয়েছে তোর। হুম। নিজের ছোট্ট 2 হাতের আঁচলায় পার্বণের মুখ ধরে পোষ। তারপর চোখ বুজে আস্তে আস্তে মেয়েলি ঠোঁটটা এগিয়ে নেয় পুরুষ ঠোঁটের নিকটে। এই তো ঠোঁট দুটো একদম সুই সুই, কিঞ্চিত ফাঁকা, মিলিত হবে ন্যানো সেকেন্ডের মাথায়।